আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের সাধারণ জ্ঞান আন্তর্জাতিক পর্বের আজকের লেকচারে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং প্রথমেই জানিয়ে রাখি আজকের আলোচনা আপনাদের সাথে রয়েছে আমি আকিফ মাসুমি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার পড়াশোনা শেষ করেছি। তো আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব এগুলো আসলে আগের বছরের অর্থাৎ বিগত বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নে অনেকবার এসেছে এবং আজকের আলোচনাটি অতীত এবং বর্তমানের একটি সংমিশ্রণ আমরা দেখতে পাবো এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কথা বলবো। আমরা কালক্ষেপণ না করে জেনে নেই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বা আলোচনার টপিকে কি কি বিষয় থাকছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে যেটি থাকছে সেটা হচ্ছে বিশ্বের বিখ্যাত যুদ্ধ, বিশ্ব নিরাপত্তা, বিশ্বের আন্তর্জাতিক দিবসসমূহ, বিশ্বের বিভিন্ন সীমান্ত কেন্দ্রিক দ্বন্দ্বসমূহ। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং একটু বলে রাখা দরকার, এই যে বিশ্ব নিরাপত্তা অংশটুকু এটি বলতে বোঝানো হচ্ছে যে আমাদের বর্তমান বিশ্বে যে সকল গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে যেগুলো কিনা বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে নিয়োজিত তাদেরকে উদ্দেশ্য করে এই টপিকটি সাজানো হয়েছে। এছাড়া বাকি বিষয়গুলো যে কোন কোন বিস্তারিত বিশ্লেষণকে নির্দেশ করছে আমরা আশা করি সেগুলো বুঝতে পারছি। তো আমরা সময় ক্ষেপণ না করে আমরা আমাদের মূল আলোচনায় মনোনিবেশ করব। প্রথমেই আমরা যে অংশটি দেখতে পাচ্ছি বিশ্বের বিখ্যাত যুদ্ধসমূহের মধ্যে, আমরা সরাসরি কোনো যুদ্ধের আলোচনায় প্রথমে না এসে একটু ওভারঅল ডিসকাশন করব প্রথমেই, যে আসলে যুদ্ধের ক্ষেত্রে বা যুদ্ধের আগে বা যুদ্ধের পরের অবস্থার ক্ষেত্রে সেটি কি ধরনের সমীক্ষা লক্ষ্য করা যায়। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের সামরিক ব্যয়ের ক্ষেত্রে দেশসমূহ এবং এখানে একটি ছক দেখতে পাচ্ছি বিশ্বে সর্বোচ্চ সামরিক বাহিনীর ক্ষেত্রে দেশসমূহ। দুটির মধ্যে একটি পার্থক্য রয়েছে, একটু আমি বিশ্লেষণ করি। যদি কোনো দেশ যুদ্ধক্ষেত্রে অধিক ব্যয় করে থাকে বা যে কোনো ধরনের সামরিক খাতে তারা অধিক ব্যয় করে থাকে, এই ক্রমটি এখানে করা হয়েছে। আর যদি কোনো দেশের এক বা একাধিক বাহিনী থাকে কিংবা যদি কোনো একক বাহিনীর অনেক বেশি সংখ্যক সদস্য থাকে অর্থাৎ সামরিক বাহিনীর আধিক্য থাকে, সেক্ষেত্রে এই ক্রমটিকে সাজানো হয়েছে। আমরা প্রথম যে ক্রমটি দেখতে পাচ্ছি বিশ্বের সামরিক ব্যয়ের ক্ষেত্রে দেশসমূহ, আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র সামরিক ব্যয়ের ক্ষেত্রে। খুব স্বাভাবিকভাবে আমরা জানি যে বিশ্বের যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি বিশাল পরিমাণ সামরিক ব্যয় তারা করেছে। তার পরবর্তীতে আমরা জানি যে যুক্তরাষ্ট্র ইরাক যুদ্ধ অর্থাৎ 2003 সালে তারা বেশ কিছু তারা অনেকাংশে সামরিক ব্যয় করেছে, বেশ কিছু এজেন্ডা তারা বাস্তবায়ন করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের যুদ্ধে তারা সহযোগিতা করেছে এবং তারা বিভিন্ন দেশের যুদ্ধে পৃষ্ঠপোষকতা করারও একটি অবস্থা আমরা দেখেছি, যেমনটা ভিয়েতনাম যুদ্ধে আমরা দেখতে পেরেছিলাম। তো এই হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়ের অবস্থান। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। আমরা জানি যে চীন ও ভারতের সাথে লাদাখ সীমান্ত নিয়ে 1962 সালে যুদ্ধ করেছে। এছাড়াও চীন তাদের যে সেনকাকু দ্বীপপুঞ্জ নিয়ে জাপানের সাথে একটি বিরোধ তাদের রয়েছে। এই ধরনের যুদ্ধ বা এই ধরনের সামরিক বিভিন্ন প্রোগ্রাম অভিযান, এমনকি চীনের নিজস্ব সামরিক অন্তর্গত অবস্থানের ক্ষেত্রে তারা প্রচুর ব্যয় করে থাকে। আমরা সামরিক ব্যয়ের ক্ষেত্রে তৃতীয় অবস্থানে দেখতে পাচ্ছি ভারতকে, এবং আমরা সবাই জানি যে ভারত তার আশেপাশের যে রাষ্ট্রগুলো রয়েছে বা আন্তঃরাষ্ট্রীয় বিভিন্ন যুদ্ধে তারা জড়িত হয়েছে। আমরা কাশ্মীর ওরিয়েন্টেড বিভিন্ন যুদ্ধ আমরা দেখতে পাই। আমরা 1965-এর যুদ্ধ, কার্গিল যুদ্ধ, কিংবা সাম্প্রতিককালে ভারত পাকিস্তানের যে কাশ্মীর নিয়ে সমস্যাটি কিংবা চীনের সাথে সমস্যাটি, সব মিলিয়ে সামরিক ব্যয়ের ক্ষেত্রে 2020 আপডেট অনুযায়ী তৃতীয় অবস্থানে রয়েছে। এরপর আমরা দেখছি বিশ্বের সর্বোচ্চ সামরিক বাহিনীর ক্ষেত্রে দেশসমূহ। আমরা প্রথম অবস্থানে চীনকে দেখতে পাচ্ছি। আমরা জানি চীন তাদের সীমান্তবর্তী অবস্থানে, যেমন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কিংবা হচ্ছে লাদাখ সীমান্ত, বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের সর্বোচ্চ সংখ্যক সামরিক বাহিনীকে তারা মোতায়েন করে থাকে। এবং শুধু তাই নয়, একই সাথে চীন তারা জাপানের সাথে বিরোধের ক্ষেত্রে, দ্বীপপুঞ্জ কেন্দ্রিক বিরোধের ক্ষেত্রে তারা তাদের সর্বোচ্চ সামরিক বাহিনী বা যারা প্রশিক্ষিত সামরিক বাহিনী তাদেরকে তারা নিয়োগ দিয়ে থাকে। আমরা এর পরবর্তীতে যুক্তরাষ্ট্রের অবস্থানটি দেখতে পাচ্ছি এবং খুব স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্র এমন একটি দেশ, একটি এরকম সাগরগুলোতে তারা তাদের সমুদ্র সেনা বা সমুদ্র ঘাঁটি স্থাপন করে রেখেছে। এছাড়াও তারা বিভিন্ন ক্ষেত্রে অনেকগুলো বাহিনীকে তারা পৃষ্ঠপোষকতা করেছে, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি যে ম্যাক্সিমাম যুদ্ধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো না কোনো সংযুক্তি কিংবা মিত্রতা লক্ষ্য করা যায় এবং এই ক্ষেত্রেই তারা আসলে সর্বোচ্চ সামরিক বাহিনীর একটি অবস্থান অর্জন করেছে। এছাড়াও যুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করেও তারা সামরিক বাহিনী প্রদান করে যে সুযোগ সুবিধাটি প্রদান করেছে, সেক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রে তারা এগিয়ে রয়েছে। তৃতীয় অবস্থান আমরা দেখতে পাচ্ছি ভারতের একটি অবস্থান। ভারতের অবস্থানটি কেন গুরুত্বপূর্ণ?
কারণটি হচ্ছে ভারত, তারা হচ্ছে পাকিস্তানের সাথে অনেকবার যুদ্ধ করেছে, আমরা জানি। তারা পাকিস্তানের সাথে কাশ্মীর ওরিয়েন্টেড 3টি যুদ্ধ হয়েছে। 1947 সালে হয়েছে, 1965 সালে হয়েছে, 1999 সালে কার্গিলের যুদ্ধ হয়েছে। অর্থাৎ ভারতের সাথে এই যুদ্ধের পরিমাণটি বা সংখ্যাটি অনেক বেশি। আমরা চতুর্থ অবস্থানে দেখতে পাচ্ছি রাশিয়াকে। রাশিয়া, আমরা জানি যে সোভিয়েত ইউনিয়ন যে ক্রমাগত ভাঙনের যে কনসেপ্টটি, সেই ক্রমাগত ভাঙনের কারণে বেশ কয়েকবার রক্তপাতযুক্ত কিংবা রক্তপাতহীন বেশ কিছু সংঘর্ষ রাশিয়ার হয়েছে। এছাড়াও রাশিয়া এককভাবে তাদের যে ভৌগোলিক অবস্থান সেটিকে কাজে লাগিয়ে তারা এককভাবে সর্বোচ্চ সামরিক বাহিনী তৈরি করার চেষ্টা করেছে। সম্প্রতি আমরা জানি তুরস্কের আকাশ সীমায় যে দ্বন্দ্বটি মধ্যপ্রাচ্য আক্রমণের ক্ষেত্রে, সেক্ষেত্রে রাশিয়া তাদের সর্বোচ্চ সামরিক বাহিনীকে প্রেরণ করার চেষ্টাটি করেছে। পঞ্চমত আমরা দেখতে পাচ্ছি উত্তর কোরিয়াকে। উত্তর কোরিয়ার ব্যাখ্যাটি আমাদের অনেকেরই জানা রয়েছে। উত্তর কোরিয়া এমন একটি দেশ যারা কিনা সকল ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হওয়ার উদ্যোগ গ্রহণ করেই তারা সব ক্ষেত্রে এগোচ্ছে। এবং আমরা উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সংঘর্ষ কিংবা উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে পারমাণবিক স্নায়ুযুদ্ধ, এই কনসেপ্টগুলিকে নিয়েও কিন্তু আমরা অনেক সময় দেখতে পারি আমাদের খবর বা পেপার পত্রিকায়। তো ইম্পর্টেন্ট ফ্যাক্টরটি হচ্ছে এই দেশগুলো তারা বিশ্বের সর্বোচ্চ সামরিক বাহিনীর ক্ষেত্রে দেশ হিসেবে অধিষ্ঠিত। আমি আশা করি এই দুটি ছকের যে পার্থক্য, সেই পার্থক্যটি বোঝা গেছে। আমরা যে তথ্য প্রবাহ যদি দেখে নিই, যে ঘোষিত পরমাণু অস্ত্রধারী দেশ হচ্ছে আমাদের বিশ্বে 8টি। ঘোষিত পরমাণু বলতে যেটি বোঝানো হচ্ছে সেটি হচ্ছে যে 8টি দেশ তারা দাবি করে তাদের দেশে পরমাণু রয়েছে এবং তারা পারমাণবিক পরীক্ষা চালাতে সক্ষম। এবং এই যে পরমাণু অস্ত্রধারী দেশ ঘোষিত, তারা যে সংগঠনের অন্তর্ভুক্তিতে থেকে ঘোষণাটি প্রদান করেছে, সেই সংগঠনটিও পারমাণবিক কেন্দ্রিক। তারা জাতিসংঘের সংগঠন। সেই সংগঠনটির নাম হচ্ছে IAEA, যার পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, অর্থাৎ IAEA জাতিসংঘের পারমাণবিক বিষয় সংস্থা। এই জাতিসংঘের এই পারমাণবিক সংস্থাটি আন্ডারেই সাধারণত এই পরমাণু অস্ত্রধারী দেশ যারা, তারা তাদের বিভিন্ন চুক্তি বা সম্মেলনগুলো করে থাকে, যেমনটা CTBT চুক্তি বা NPT চুক্তিতে আমরা লক্ষ্য করতে পারি। আমরা দ্বিতীয় তথ্য প্রবাহে দেখতে পাচ্ছি ইংল্যান্ড এবং ফ্রান্সের 100 বর্ষব্যাপী যুদ্ধ রয়েছে। আমরা যদি সময়কালটি পর্যালোচনা করি, প্রায় 116 বছর, এই 1337 সাল থেকে 1453 সাল পর্যন্ত 100 বর্ষব্যাপী যুদ্ধটি সংঘটিত হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি জড়িত ক্রিমিয়ার যুদ্ধের সাথে। এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আমাদের জন্য। আমরা দেখতে পাচ্ছি গৃহযুদ্ধকালীন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন। অর্থাৎ একদম শুরুর দিকে ইউএসএতে যে গৃহযুদ্ধগুলো হয় অঙ্গরাজ্য বনাম অঙ্গরাজ্যের ক্ষেত্রে, সেই সময়টিতে আব্রাহাম লিঙ্কন গৃহযুদ্ধকালীন সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি সেটিকে ট্যাকেল দেওয়ার চেষ্টাটি করেন এবং সেই ট্যাকেল দেওয়ার চেষ্টাটিতে আসলে তিনি সফলও হন একই সাথে। এই ছিল মোটামুটি যে আমাদের বিখ্যাত যুদ্ধসমূহের যে প্রারম্ভিক আলোচনা সেটি। অর্থাৎ আমরা জেনে নিলাম যে এই দেশগুলো সাধারণত বিশ্বে যুদ্ধ লিপ্ত কিংবা যুদ্ধের যে অবস্থান তৈরি করা, সেই ক্ষেত্রে এই দেশগুলোর কোনো না কোনো সংযুক্তি প্রায়ই লক্ষ্য করা যায় বা অধিকাংশ ক্ষেত্রে এটি লক্ষ্য করা যায়। আমরা আমাদের পরবর্তী যে আলোচনা, সেই আলোচনা মুভ করব। আমাদের পরবর্তী আলোচনাটিতে আমরা অনেকগুলো যুদ্ধের বর্ণনা দেখতে পাচ্ছি। এখানে একটি ভুল রয়েছে, ক্রুসেড বা ধর্মযুদ্ধকে দুইবার লেখা হয়েছে, দ্বিতীয়বার এটি হবে না। এই যে ইমেজটি, এই ইমেজটির সাথে এখানে হবে প্রথম বিশ্বযুদ্ধ। আমি সেই আলোচনাটি একটু পরেই করব। আমি একটু ক্রুসেড বা ধর্মযুদ্ধ নিয়ে আলোচনা করি। ক্রুসেড বা ধর্মযুদ্ধ, যে ধর্মযুদ্ধটি, যুদ্ধটি আসলে কি বা কেমন ভাবে সংঘটিত হয়। মূলত এই যুদ্ধটি হচ্ছে পবিত্র জেরুজালেমের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়। এই সংগঠিত যুদ্ধকেই মূলত ক্রুসেড বা ধর্মযুদ্ধ হিসেবে অভিহিত করা হয়। আমি আবারও বলছি, পবিত্র জেরুজালেমের অধিকার প্রতিষ্ঠার জন্য খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে সংগঠিত যে যুদ্ধটি, সেই যুদ্ধটিকে ক্রুসেড বা ধর্মযুদ্ধ বলা হয়। এবং এখানে আরেকটি তথ্য জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, যে ক্রুসেড বা ধর্মযুদ্ধের সময় এই ধর্মযুদ্ধের সাথে জড়িত বিখ্যাত মুসলিম সেনাপতির নাম ছিল গাজী সালাউদ্দিন। তিনি আসলে মুসলমান যে দল রয়েছে তাদেরকে নেতৃত্ব প্রদান করেন। এবং এই যে ক্রুসেড বা ধর্মযুদ্ধের একটু ব্যাখ্যা আমি বলে দিলাম। আমাদের কিন্তু অ্যাডমিশন লেভেলে অনেকগুলো প্রশ্ন সংজ্ঞাভিত্তিক হয়ে থাকে, আমি প্রায়ই বলে থাকি। অর্থাৎ এই সংজ্ঞাভিত্তিক প্রশ্ন মানে হচ্ছে একটি প্রশ্নের উত্তরে একটা লাইন অপশন আকারে থাকবে, অর্থাৎ একটি ছোট শব্দ বা ছোট একটা অংশ না থেকে বড়টি লাইন থাকতে পারে, বা দুই লাইনের একটা অপশন থাকতে পারে। এগুলোকে বলা হয় সংজ্ঞাভিত্তিক MCQ। এই কারণে আমাদের কিন্তু ধারণা নিয়ে থাকাটা ভালো। যেমনটা আমরা ধারণা নিলাম যে ধর্মযুদ্ধটি খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে হয় পবিত্র জেরুজালেম অধিকার প্রতিষ্ঠার জন্য।
আমরা এর পরবর্তী যে ছবিটি দেখতে পাচ্ছি, আমি প্রথমেই বলেছি এটি একটু ভুল রয়েছে, আপনারা সংশোধন করে নেবেন। এটি প্রথম বিশ্বযুদ্ধ হবে। এই প্রথম বিশ্বযুদ্ধ কেন্দ্রিক যে আলোচনা সেটি আমরা একটু করার চেষ্টা করব। প্রথম বিশ্বযুদ্ধ কেন্দ্রিক আলোচনা করার পূর্বে প্রথমেই বলে নেওয়া দরকার এটি সংঘটিত হয়েছিল কবে। এটি শুরু হয় 1914 সালের 28শে জুলাই এবং এটি শেষ হয় 1918 সালের 11ই নভেম্বর। অর্থাৎ এটি খুবই গুরুত্বপূর্ণ যে এই যে সময়টি, এই সময়টির মধ্যেই প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। অনেক সময় আমাদের এরকম প্রশ্ন আসে যে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার প্রধান কারণ কি। ঠিক এই সময়টাতে এই প্রশ্নগুলো কিন্তু সংজ্ঞাভিত্তিক না, কিন্তু এই প্রশ্নগুলোকে অনেকটা বলা যায় মিনি সংজ্ঞাভিত্তিক, অর্থাৎ ছোট একটা বর্ণনা এখানে থাকে। আমি একটু বলে দিই, যদি কোনো কারণে এই প্রশ্নগুলো আসে যে প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণ কি, তাহলে আপনারা উত্তর করবেন জার্মানদের উগ্র জাতীয়তাবাদ নীতি। আমি আবারও বলছি, জার্মানদের উগ্র জাতীয়তাবাদ নীতি, অর্থাৎ তাদের যে অ্যাগ্রেসিভ ন্যাশনালিজমটি রয়েছে। জার্মানি বা তৎকালীন সময় যারা কিনা ইহুদি নয়, তৎকালীন সময় যারা নাৎসি বাহিনী ছিল, তাদের অবস্থান থেকে তারা এই প্রথম বিশ্বযুদ্ধের যে লিড বা প্রথম বিশ্বযুদ্ধের নেতৃত্ব সেটি তারা প্রদান করেছিল এবং তাদের কারণেই এই নেতৃত্বটি সংগঠিত হয়। আমরা ধর্মযুদ্ধের অবস্থানের পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের অবস্থানটি লক্ষ্য করতে পারলাম এবং একটু জেনে নেওয়া দরকার প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথম বিশ্বযুদ্ধের যে আমরা বিশ্বযুদ্ধ শুনলে অক্ষশক্তি মৃত্যুশক্তি বুঝে ফেলি, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে এটিকে বলা হয় কেন্দ্রীয় শক্তি, অর্থাৎ অক্ষশক্তি না। অক্ষশক্তি বা এক্সিস পাওয়ার কথাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত হয়, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে বলা হয় এটাকে কেন্দ্রীয় শক্তি বা সেন্ট্রাল পাওয়ার। সো বেসিক্যালি এই যে প্রথম বিশ্বযুদ্ধের যে মিত্র শক্তি বা কেন্দ্রীয় শক্তিতে যে দেশগুলো রয়েছে, যেমন মিত্র শক্তিতে ছিল সার্বিয়া, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জাপান, ইতালি, যুক্তরাষ্ট্র। আবার আমরা দেখতে পেয়েছি কেন্দ্রীয় শক্তি হিসেবে যে দেশগুলো প্রথম বিশ্বযুদ্ধে কানেক্টেড ছিল তারা ছিল অস্ট্রিয়া, জার্মানি, হাঙ্গেরি, ওসমানীয় সাম্রাজ্য বা তুরস্ক, যেটি বলি না কেন আমরা, তৎকালীন সময় তুরস্ক আর কি, এবং বুলগেরিয়া। সো এরা ছিল কেন্দ্রীয় শক্তি এবং যাদেরকে কিনা এই কেন্দ্রীয় শক্তি কিন্তু একটি বিকল্প নাম হচ্ছে অক্ষ শক্তি, যারা কিনা প্রথম বিশ্বযুদ্ধে সেন্ট্রাল পাওয়ার নামে তারা নিজেদেরকে বা তাদেরকে আখ্যা দেওয়া যেত। তো বেসিক্যালি প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি যিনি সম্রাট ছিলেন তিনি ছিলেন দ্বিতীয় উইলিয়াম। অনেকে বিসমার্ককে মনে করেন জার্মানির চ্যান্সেলর, কিন্তু বিসমার্ক প্রথম বিশ্বযুদ্ধে আগেই মৃত্যুবরণ করেন। মূলত প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির সম্রাট ছিলেন সম্রাট দ্বিতীয় উইলিয়াম। তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির সম্রাট হিসেবে অধিষ্ঠিত ছিলেন। আমরা এটিও একই সাথে জেনে নিলাম। অর্থাৎ আমরা সামগ্রিকভাবে বুঝতে পারলাম যে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার সময় বা তার প্রকৃতি বা ধরনটি। প্রথম বিশ্বযুদ্ধ এটি কিন্তু শেষ হয় একটি চুক্তির মাধ্যমে, যেটিকে দ্বিতীয় ভার্সাই চুক্তি বলা হয়। এবং দ্বিতীয় ভার্সাই চুক্তির পরবর্তীতে আমরা দেখতে পারি যে লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ গঠন হওয়ার একটি বিষয়টি। আমি কথাগুলো কেন বলছি, কারণ প্রত্যেকটি কথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে রিলেটেড, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো জাতিপুঞ্জ যখন গঠিত হয়, জাতিপুঞ্জ গঠিত হওয়ার পরবর্তীতে জার্মানরা এই প্রথম বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার যে একটি ক্ষত, সেটিকে তারা পুনর্জাগরণের একটি উদ্যোগ তারা গ্রহণ করে। তারা আরেকটি যুদ্ধ করার উদ্যোগটি নেয় এবং তৎকালীন সময়ে অ্যাডলফ হিটলার ছিল, তিনি উদ্যোগ গ্রহণ করে এই যুদ্ধের বিভিন্নভাবে সে কূটনৈতিকভাবে এই পরিকল্পনাটি গ্রহণ করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই অ্যাডলফ হিটলার কর্তৃক আক্রমণের মাধ্যমেই শুরু হয় এবং সেটি শুরু হয় 1939 সালের 1 সেপ্টেম্বর। আমি আবারও বলছি 1939 সালের 1 সেপ্টেম্বর অ্যাডলফ হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে, অর্থাৎ পোল্যান্ড নামক কান্ট্রিকে অ্যাডলফ হিটলার সর্বপ্রথম আক্রমণ করেই তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনাটি করেন। একই রকম ভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধেও কিন্তু মিত্র শক্তি ছিল এবং একই সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধেও অক্ষ শক্তি ছিল। আমরা একটু জেনে নিব এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তি কারা ছিল এবং অক্ষ শক্তি কারা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা কিনা মিত্র শক্তি ছিল তারা হচ্ছে ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ। অন্যান্য দেশ কথাটি বলার কারণ হচ্ছে যে অনেকগুলো দেশ এর সাথে কানেক্টেড বা সংযুক্ত ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। দ্বিতীয় যুদ্ধে এছাড়া অক্ষ শক্তি ছিল যারা, তারা হচ্ছে যে জাপান, জার্মানি এবং ইতালি। এই তিনটি শক্তিকে একত্রে বলা হয় অক্ষ শক্তি, কারণ তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী ছিল, যাদেরকে ইংলিশে বলা হয় এক্সিস পাওয়ার্স। এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জানা। আমরা জেনে নিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি ছিল জাপান, জার্মানি এবং ইতালি। আরেকটু জানা দরকার, সেটি হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাফার স্টেট ছিল বেলজিয়াম। আপনাদেরকে একটু বুঝিয়ে বলবো এখন বাফার স্টেট মানে কি। বাফার স্টেট মানে হচ্ছে দুটি দেশ বা দুটি বিদ্যমান যুদ্ধ ভিত্তিক দেশ বা যুদ্ধে অংশগ্রহণকারী দুটি দেশ, তারা যখন এই দুটি দেশের মাঝখানে এমন একটি দেশে এসে তারা যুদ্ধে অংশগ্রহণ করে যেই তৃতীয় দেশটি যুদ্ধে সংযুক্ত না, তাদেরকে বলা হয়
বাফার স্টেট। আমি আবারও বলছি, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাফার স্টেট ছিল বেলজিয়াম। এখন বেলজিয়াম কিন্তু যুদ্ধে সংযুক্ত নয়, কিন্তু বেলজিয়ামের যে ভৌগোলিক অবস্থান সেখানে এসে কিন্তু যুদ্ধ করা হচ্ছে। তার মানে হচ্ছে এই যে যুদ্ধ করা হচ্ছে এটি প্রমাণ করে যে বেলজিয়াম এই যুদ্ধের সাথে তার ভৌগোলিক কারণে জড়িত হয়ে গেছে, কিন্তু সরাসরি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেলজিয়াম জড়িত না। এই যে তৃতীয় আরেকটি দেশকে সংযুক্ত করা হচ্ছে তাদের ভূখণ্ডে যুদ্ধ করার মাধ্যমে, এই দেশটাকে বলা হবে বাফার স্টেট। সো এই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোটামুটি অবস্থান। এছাড়া আমাদের একটু জানা দরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু ভয়ঙ্কর ছিল, যেমন হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়, যে একটি বোমার নাম হচ্ছে লিটল বয় এবং আরেকটি বোমার নাম হচ্ছে ফ্যাট ম্যান। এটি জানা কেন গুরুত্বপূর্ণ আমি একটু ব্যাখ্যা করি। কারণটা হচ্ছে যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমায় সর্বপ্রথম লিটল বয় নামক পারমাণবিক বোমাটি ফেলে 1945 সালের 6 আগস্টে, এবং লিটল বয় যে পারমাণবিক বোমার তেজস্ক্রিয় পরমাণু এর পরিমাণ ছিল ইউরেনিয়াম 235। এটিও আমাদের জেনে ফেলাটা ভালো, এবং একই সাথে এটিও জেনে ফেলা ভালো, সেটি হচ্ছে যে ফ্যাটম্যান বা পারমাণবিক বোমা এটিও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হয়, এবং আমরা দেখতে পাচ্ছি ফ্যাটম্যান বা পারমাণবিক বোমার তেজস্ক্রিয় পরমাণু যেটি, সেই তেজস্ক্রিয় পরমাণু হলো প্লুটোনিয়াম 239। এবং এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ যে এই সময়টাতে মাধ্যমে 1945 সালের পরে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় এবং আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি ভারত পাকিস্তান যুদ্ধের অবস্থান। আমি প্রথমেই বলেছি ভারত পাকিস্তান যুদ্ধ এককভাবে নয়, বরঞ্চ ভারত পাকিস্তান বেশ কয়েকবার তাদের যুদ্ধে লিপ্ত হয়েছে। এবং এছাড়াও আমরা জানি যে ভারত পাকিস্তান তাদের যুদ্ধের ক্ষেত্রে তারা বিভিন্ন কাশ্মীর সমস্যা বা সীমান্ত ইস্যুর ক্ষেত্রে তারা বেশ কয়েকবার এই ধরনের যুদ্ধভিত্তিক কানেকশনে ছিল। আমরা কাশ্মীর ইস্যুতে যদি তুলে ধরি, কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান 3 বার যুদ্ধ করেছে। একটি হচ্ছে 1947 সালে, যখন কিনা জম্মু কাশ্মীর বিভক্তির সময় বা শ্রীনগর কেন্দ্রিক একটি উপত্যকা, শ্রীনগর কেন্দ্রিক জায়গাতে তারা এই যুদ্ধটি করে 1947 সালে। 1965 সালে ভারত পাকিস্তান কাশ্মীর নিয়ে আবার যুদ্ধ করে। এই 1965 সালের সেপ্টেম্বর মাসে যে কাশ্মীর নিয়ে ভারত এবং পাকিস্তান যুদ্ধ করে, সেই যুদ্ধের সমাপ্তিটি হয় উজবেকিস্তানের তাসখন্দে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে, যে চুক্তিটির নাম হচ্ছে তাসখন্দ চুক্তি, যেটি কিনা 1966 সালে স্বাক্ষরিত হয়। এবং এর মাধ্যমে ভারত পাকিস্তানের দ্বিতীয় যে যুদ্ধ সেই যুদ্ধের সমাপ্তিটি হয়। এবং কাশ্মীর নিয়ে আরেকটি যুদ্ধ হয় 1999 সালে, কার্গিল যুদ্ধ বলা হয় এটাকে। এই ছিল ভারত পাকিস্তানের 3টি যুদ্ধ। এছাড়াও ভারত পাকিস্তানের মধ্যে বেশ কিছু সময় সীমান্ত কেন্দ্রিক দ্বন্দ্ব হয়, উগ্রাবস্থা বিরাজমান করে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা জেনে নিয়েছি যে 2019 সাল অর্থাৎ জম্মু কাশ্মীর সমস্যার ক্ষেত্রে গত বছর অর্থাৎ 2019 সালে যে ভারতের পুলওয়ামায় বা জম্মু কাশ্মীরের পুলওয়ামায় একটি বিপুল পরিমাণ সংঘর্ষের ফলে যে ভারতীয় বাহিনীর 48 জন সৈন্য তারা নিহত হয়েছিল, এই বিষয়টিও এই কাশ্মীর দ্বন্দ্বের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটি বলার কারণ হচ্ছে রিসেন্ট টাইমে ভারত পাকিস্তানের কাশ্মীর ইস্যুটি অনেক গুরুত্বপূর্ণ আকার ধারণ করেছে। আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি উপসাগরীয় যুদ্ধের যে আলোচনাটি, সেই উপসাগরীয় যুদ্ধ। আমরা প্রাথমিকভাবে এটি জেনে রাখি উপসাগরীয় যুদ্ধের অবস্থানটি আসলে কেমন। উপসাগরীয় যুদ্ধের অবস্থানটি এরকম, সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি মধ্যপ্রাচ্যের অভ্যন্তরীণ কিছু অনৈক্য আমরা বেশ কিছু সময় লক্ষ্য করতে পারি। অভ্যন্তরীণ অনৈক্যগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অনৈক্য হচ্ছে ইরাক এবং কুয়েতের মধ্যে সমস্যা। ইরাক 1990 সালে কুয়েত দখল করার একটি চেষ্টা করে 1990 সালে, এবং সেই কুয়েত দখল করার পরবর্তীতেই কিন্তু এই ইরাক কুয়েত দ্বন্দ্বকে কেন্দ্র করেই উপসাগরীয় যুদ্ধ, এটিকে বলা হয় গালফ ওয়ার। এই গালফ ওয়ার শুরু হয় এবং তৎকালীন ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তিনি কুয়েতকে তাদের দেশের 21তম প্রদেশ দাবি করেন, এবং সেই 21তম প্রদেশ দাবি করেই কিন্তু তারা সেটিকে করায়ত্ত করার জন্যই তারা যুদ্ধটি করেন। এবং পরবর্তীতে আসলে কাতার বা কুয়েত তাদের স্বাধীনতার যুদ্ধে লিপ্ত হয়ে তারা সেটিকে চেষ্টা করে, এবং পরবর্তীতে আমরা জানি যে উপসাগরীয় যুদ্ধের এই সমাপ্তিটি বিভিন্ন হস্তক্ষেপের মাধ্যমে অর্থাৎ বৈদেশিক হস্তক্ষেপের মাধ্যমে এই উপসাগরীয় যুদ্ধের সমাপ্তি ঘটে। এবং সর্বশেষ আমরা এটিকে যুদ্ধ বলবো না, এটিকে এক ধরনের বিপ্লব বলতে হবে, যে আরব বসন্ত। এটি খুবই গুরুত্বপূর্ণ, এই অর্থে গুরুত্বপূর্ণ কারণ আরব বসন্তটি শুরু হয় 2010 সালে, এবং এটি এই অর্থে গুরুত্বপূর্ণ কারণ আরব বসন্ত বেশ কয়েকবার, আমরা জানি যে 2010 সালের 18 ডিসেম্বর আসলে এটি সূচনা হয় এবং বেশ কয়েকটি দেশে এটি ছড়িয়ে গিয়েছে। একটু ব্যাখ্যা করি আরব বসন্ত আসলে কি। আরব বসন্ত হচ্ছে বেসিক্যালি যখন কিনা তিউনিসিয়াতে মূলত বিপ্লবটি শুরু হয়। তিউনিসিয়ার যারা সরকার ছিল রাজতান্ত্রিক বা স্বৈরতান্ত্রিক সরকার, তৎকালীন সময় মুনসেফ মারজুকি এবং ছিলেন প্রেসিডেন্ট, এবং হামাদি জিবেরি তিনি ছিলেন প্রধানমন্ত্রী। সো এই সরকারের সময় বোয়াজিজি নামক একজন যুবক
তিনি তার অধিকার প্রতিষ্ঠা করতে না পারে তার শরীরে আগুন ঢেলে আত্মাহুতি দেওয়ার চেষ্টা করেন এবং আত্মাহুতি দেন, এবং তার পরবর্তীতে একটি গণজাগরণ ওঠে যা গণতন্ত্র পুনরুদ্ধার করা নিয়ে। সেই দৃষ্টিকোণ থেকে এই আন্দোলনটি তিউনিসিয়ায় শুরু হয়, তার পরবর্তীতে এটি ছড়িয়ে যায় সিরিয়াতে, এটি শুরু হয় লিবিয়াতে, এটি শুরু হয় মিশরে, এটি শুরু হয় ইয়েমেনে। আমরা দেখেছি মুয়াম্মার গাদ্দাফির পতনটি হয়েছে, আমরা দেখেছি এছাড়াও সাদ্দাম হোসেনের পতন হয়েছে, সেটা অবশ্য 2003 যুদ্ধের সময় হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে এছাড়াও মিশরের হুসনি মোবারকের যে পতন সেটি হয়েছে। এই সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আরব বসন্তকে বলা হয় মধ্যপ্রাচ্যের যে অভ্যন্তরীণ কিছু সমস্যা বা অভ্যন্তরীণ কিছু ক্ষতি সেটি তৈরি হয়েছে আরব বসন্তের মাধ্যমে। এই ছিল মোটামুটি আমাদের পৃথিবীর যে বিখ্যাত যুদ্ধ বা সামরিক যে অভিযানগুলো রয়েছে সেই সামরিক অভিযানের কিছু আলোচনা। আমরা এটি একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম। এর পরবর্তীতে আমরা যেটি আলোচনা মনোনিবেশ করবো সেটি হচ্ছে কিছু তথ্যযুক্ত বিষয় রয়েছে, এগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। যেমন আমরা দেখতে পাবো ড্রোন হলো এক ধরনের চালকবিহীন বিমান। এটি বলার কারণ হচ্ছে বিশ্বে এখন অনেক ক্ষেত্রে এই ড্রোন হামলাটি লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে ড্রোন হামলাটিকেই এটি প্রধান আকারে বলা হয়। জুই বিপ্লব শুরু হয় তিউনিসিয়ায়। অনেকের কনফিউশন থাকতে পারে জুই বিপ্লব আসলে কি। জুই বিপ্লব আরব বসন্তের অন্য একটি নাম, এবং আরব বসন্ত বা আরব বিপ্লব যখন কিনা তিউনিসিয়ায় শুরু হয় তখন এটিকে প্রারম্ভিক অর্থে জুই বিপ্লব আকারে আখ্যা দেওয়া হয়। আমি প্রথমেই বলেছি যে যদি প্রথম বিশ্বযুদ্ধের কারণ কি, এটি এক বাক্যে প্রশ্ন আসে, উত্তরটি দিতে হবে জার্মানদের উগ্র জাতীয়তাবাদী নীতি। এটি হবে আসলে সঠিক উত্তর। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডলফ হিটলার, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর কথা বলছি, এটি যে অ্যাডলফ হিটলার সর্বপ্রথম পোল্যান্ড আক্রমণ করেন, এই আলোচনাগুলো আমরা করেছি। আমরা এটি জেনেছি যে প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির সম্রাট ছিলেন দ্বিতীয় উইলিয়াম। আমরা এটিও জেনেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাফার স্টেট ছিল বেলজিয়াম, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাফার স্টেট বেলজিয়াম ছিল। এছাড়া আমরা দেখেছি লিটল বয় পারমাণবিক বোমার যে তেজস্ক্রিয় পরমাণু সেটি হচ্ছে ইউরেনিয়াম 235, এবং আর তার থেকেও ভয়ঙ্কর ফ্যাটম্যান নামক পারমাণবিক বোমার তেজস্ক্রিয় পরমাণু হলো ইউরেনিয়াম 239। লিটল বয় এটিও আমরা দেখেছি শুনেছি একটু বা জেনেছি 1945 সালের 6 আগস্ট এটি নিক্ষেপ করা হয় যুক্তরাষ্ট্র জাপান অভিমুখে, এটি নিক্ষেপ করে জাপানের হিরোশিমা অভিমুখে, এবং ফ্যাটম্যান নামক বোমাটি যুক্তরাষ্ট্র 1945 সালের 9 আগস্টে নাগাসাকি অভিমুখে নিক্ষেপ করে থাকে। এছাড়াও বাংলাদেশে একটি জায়গায় কারণে বিখ্যাত যে সমাধি ক্ষেত্র, কমনওয়েলথ সমাধি ক্ষেত্র বা ওয়ার সিমেট্রি যাকে বলা হয়, এই ওয়ার সিমেট্রি আছে দুটি, একটি হচ্ছে কুমিল্লা, একটি হচ্ছে চট্টগ্রাম। এছাড়াও খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরাক। আমরা যেটি উপসাগরীয় যুদ্ধের ক্ষেত্রে বলছিলাম যে উপসাগরীয় যুদ্ধের ক্ষেত্রে ইরাক কুয়েত দখল করে 1990 সালে, এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আমরা এর পরবর্তী আলোচনার দিকে মনোনিবেশ করব। আমাদের পরবর্তী আলোচনাটা হচ্ছে বিশ্ব নিরাপত্তা নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। বিশ্ব নিরাপত্তা বা বিশ্বের বিভিন্ন বাহিনী নিয়ে আমরা এখানে আলোচনা করব। বিশ্ব নিরাপত্তার প্রথম যে অংশটিতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বিশ্বের সীমান্ত বাহিনী। বিশ্বের সীমান্ত বাহিনীতে প্রথমে আমরা যে বাহিনী নিয়ে আমরা লোগোটি দেখতে পাচ্ছি, এই লোগোটি হচ্ছে বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স। এটি ভারতের সীমান্ত বাহিনীর নাম, এবং এই বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের একটি আমরা স্লোগান দেখতে পাচ্ছি, ডিউটি আনটু ডেথ, অর্থাৎ মৃত্যু পর্যন্ত কর্তব্য। বিষয়টি হচ্ছে যে এই বিএসএফ সাধারণত ভারতের একটি সীমান্ত বাহিনী হিসেবে খ্যাত, এবং তারা ভারতের যে কয়টি সীমান্ত রয়েছে যেমন ভারত মিয়ানমার সীমান্ত, ভারত বাংলাদেশ সীমান্ত, ভারত চীন সীমান্ত, সেখানে তারা সংযুক্ত থেকে তাদের বিভিন্ন কর্মকাণ্ড সম্পন্ন করে থাকে। এই হচ্ছে মূলত বিএসএফ এর কেন্দ্রিক আলোচনা। আমরা দেখতে পাচ্ছি ফ্রন্টেক্সের নাম। ফ্রন্টেক্স হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একটি সীমান্তরক্ষী বাহিনী, এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত যতগুলো দেশ রয়েছে প্রত্যেকটি দেশেই সীমান্ত বাহিনীর নাম হচ্ছে ফ্রন্টেক্স। এবং একটু জেনে নেওয়া ভালো, এই ফ্রন্টেক্সের সদর দপ্তরটি হচ্ছে পোল্যান্ডের ওয়ার্স নামক জায়গাটিতে, এবং এই পোল্যান্ডের ওয়ার্স নামক জায়গাটিতে ফ্রন্টেক্সের সদর দপ্তর বলতে ইউরোপীয় ইউনিয়নের প্রত্যেকটি দেশ তাদের সীমান্ত সংক্রান্ত বা নিরাপত্তা সংক্রান্ত যে বৃত্তিগুলো রয়েছে সেগুলো তারা এখানে প্রকাশ করে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত সর্বমোট 28টি কান্ট্রি বর্তমানে রয়েছে আমরা জানি, এবং সেক্ষেত্রে সর্বশেষ কান্ট্রি ক্রোয়েশিয়া, এটিও আমাদের জেনে ফেলা ভালো। এবং তাদের যে সফট বর্ডার বলা হয়, তাদেরকে সফট বর্ডার এই কারণে বলা হয়, কারণটি হচ্ছে তাদের এমন কোনো কঠিন বর্ডার বা সেখানে এমন কোনো ধরনের গোলাগুলি কিংবা কোনো ধরনের নিরাপত্তা পাস কিংবা কোনো ধরনের ভিসা পাস করে একটি দেশ থেকে আরেকটি দেশে গমন করতে হয় না, বরঞ্চ ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত যে দেশগুলো রয়েছে সেগুলোতে একই পাসের মাধ্যমে বা একই ভিসার মাধ্যমে সেই দেশগুলোকে ভ্রমণ করা যায়। এই কারণে ফ্রন্টেক্স তারা আসলে এই সীমান্ত বাহিনীর ক্ষেত্রে তারা প্রত্যেকটি দেশের সীমান্ত বাহিনীর তারা কাজ করে, এবং এখানে বলা হয় ইউরোপিয়ান বর্ডার অ্যান্ড কোস্ট গার্ড এজেন্সি। এই হচ্ছে মূলত ফ্রন্টেক্সের বিবরণ। আমরা দেখতে পাচ্ছি বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি
নিয়ে এই আলোচনাটি করা কেন গুরুত্বপূর্ণ আমি প্রথমেই বলে নেই। অনেক সময় একটি প্রশ্ন এসেছিল, বর্ডার গার্ড পুলিশ কাদের সংস্থা? দেখেন, বাংলাদেশ নামটি এখানে বলা রয়েছে বলেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এটি বাংলাদেশের সীমান্ত বাহিনী, কিন্তু যদি বলা হয় বর্ডার গার্ড পুলিশ, উত্তরটি হবে মায়ানমার। এই প্রশ্নের উত্তরটি অনেকেই ভুল করে, অনেকেই এখানে কনফিউজ থাকে। আমি আবারও বলছি, বর্ডার গার্ড বাংলাদেশ, এটি কিন্তু বাংলাদেশের সীমান্ত বাহিনী, কিন্তু যদি প্রশ্ন আসে বর্ডার গার্ড পুলিশ, তবে সেই উত্তরটি হবে মিয়ানমার। অর্থাৎ মিয়ানমারের যারা সীমান্তরক্ষী বাহিনী, তাদের বর্তমান নাম, আগে এই নামটি ছিল না, তাদের বর্তমান নামটি হচ্ছে বর্ডার গার্ড পুলিশ। আমরা এর পরবর্তীতে ফ্রান্সের একটি গুরুত্বপূর্ণ সীমান্তরক্ষী বাহিনী দেখতে পাচ্ছি, আর্মি ডি টেরে। এটা হচ্ছে ফরাসি ভাষা এবং তাদের আসল নাম হচ্ছে ফ্রান্স আর্মড ফোর্সেস। তারা হচ্ছে ফ্রান্সের সীমান্তরক্ষী বাহিনী এবং তারা ফ্রান্সের বিভিন্ন সীমান্তের ক্ষেত্রে তাদের যে কর্মকাণ্ড রয়েছে সেটি তারা পরিচালনা করে। ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে, ফ্রান্সের এই কর্মকাণ্ডটি আমরা বেশ কয়েকবার দেখতে পেয়েছি ফ্রান্স বেলজিয়াম সীমান্তে, কিংবা ফ্রান্স ইংল্যান্ড সীমান্তে, কিংবা বিভিন্ন ধরনের তাদের যে সীমান্তরক্ষী কর্মকাণ্ডগুলো রয়েছে সেই সীমান্তরক্ষী কর্মকাণ্ড। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, যুক্তরাষ্ট্র এবং তাদের যে ফ্রান্সকে এই সীমান্তরক্ষী বাহিনীর সম্পূর্ণ একটি সাহায্য সহযোগিতা করা, অর্থাৎ এই সীমান্তরক্ষী বাহিনীকে সম্পূর্ণ করার ক্ষেত্রে তারা বিভিন্ন রকম আর্থিক সাহায্য সহযোগিতা করেছে। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে মনোনিবেশ করব। আমাদের পরবর্তী আলোচনাটি হচ্ছে বিশ্বের গোয়েন্দা সংস্থা। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো গোয়েন্দা সংস্থার নাম আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথম একটি একটি করে আমরা আসি। বিশ্বের গোয়েন্দা সংস্থার মধ্যে আমরা এফবিআই এর নাম দেখতে পাচ্ছি। এফবিআই, ফেডারেল ব্যুরো অফ ইন্টেলিজেন্স। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নামটি এখানে দেওয়া হচ্ছে ইনভেস্টিগেশন, দুঃখিত, এটি হবে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক গোয়েন্দা সংস্থা। আমরা এফবিআই এর অনেকগুলো কর্মকাণ্ড দেখতে পারি, যেমন খুবই গুরুত্বপূর্ণ একটি অপারেশন যেটিকে বলা হয় স্টিং অপারেশন। আমরা একটু এই সম্পর্কে জেনে নিব। স্টিং অপারেশন মানে কি? স্টিং অপারেশন মানে হচ্ছে, যখন কোনো গোয়েন্দা ছদ্মবেশে বিভিন্নভাবে সে অভিনয় করে অন্য একজন সম্ভাব্য অপরাধীকে অপরাধ করতে বাধ্য করে এবং তারপর সে অপরাধীকে পাকড়াও করে, সেটিকে বলা হয় স্টিং অপারেশন। এবং স্টিং অপারেশনের মধ্যে বাংলাদেশের একজন তরুণ, সে ইউএসএতে গ্রেফতার হয়েছিল এবং এফবিআই এর এই কর্মকাণ্ডটাই ছিল আসলে। এবং এই গোয়েন্দা সংস্থা তারা বিভিন্নভাবে এই ধরনের কর্মকাণ্ডগুলো করে থাকে। এছাড়াও আমরা ইউএস এর আরেকটি গোয়েন্দা সংস্থার নাম দেখতে পাচ্ছি সিআইএ, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, সিআইএ। এবং একটু বলে রাখা ভালো, সিআইএ এর যে সদর দপ্তর সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে, সেখানে তাদের সদর দপ্তর রয়েছে ইউএস এর গোয়েন্দা সংস্থাটি। এবং ইউএস এর সিআইএ এর আরও অনেকগুলো অবস্থান রয়েছে, যার সিআইএ আন্তর্দেশীয় বিভিন্ন গোয়েন্দা সংশ্লিষ্ট কর্মকাণ্ডে তারা তাদের অবস্থানগুলো তুলে ধরে বিভিন্নভাবে। আমরা দেখেছি যে সিআইএর তাদের যে অবস্থানগুলো রয়েছে, যে আন্তঃরাষ্ট্রীয়ভাবে তারা যুক্তরাষ্ট্রের সাথে মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্রের সাথে তুরস্ক, যুক্তরাষ্ট্রের সাথে ইরাক, ইরান, এই ধরনের কোনো উগ্রবাদী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ, এই সকল কাজকর্ম আমরা সিআইএর অবস্থান থেকে লক্ষ্য করতে পেরেছি। এবং একটু বলে রাখা ভালো, এছাড়াও কিন্তু আরেকটি বিখ্যাত গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্রে রয়েছে, তাদের নাম হচ্ছে ফেয়ারফ্যাক্স। এই ফেয়ারফ্যাক্স নামক যে গোয়েন্দা সংস্থা, সেটিও বিশ্ব নিরাপত্তার ক্ষেত্রে অনেকাংশে তারা তাদের অবস্থানটি প্রকাশ করার চেষ্টা করেছে। আমরা দেখতে পাচ্ছি একটি গোয়েন্দা সংস্থা র সংস্থাটি খুবই গুরুত্বপূর্ণ, ভারতের গোয়েন্দা সংস্থা। আমরা অনেকেই প্রতীকটি দেখেও বুঝতে পারছি হয়তোবা যে এটি বিশ্বের খুবই গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা এবং এর পুনরূপ হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। আমি আবার বলছি রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, RAW। এটি খুবই গুরুত্বপূর্ণ, ভারতের একটি অন্যতম প্রধান গোয়েন্দা সংস্থা। এবং ভারতের কথা যেহেতু আসলো, ভারতের আরেকটি প্রধান গোয়েন্দা সংস্থা রয়েছে যার নাম হচ্ছে সিবিআই, অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইন্টেলিজেন্স, সিবিআই। তারা হচ্ছে ভারতের অন্যতম প্রধান গোয়েন্দা সংস্থা আরেকটি। তাদের নামটা আমরা জেনে ফেললাম এর মাধ্যমে। আমরা এর পরবর্তীতে যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইএসআই। আইএসআই হচ্ছে খুব স্বাভাবিকভাবে পাকিস্তানের। আপনারা অনেকেই এই নামগুলো শুনেছেন, অনেকেই এই কারণে বললাম কারণ যারা আসলে ভারত পাকিস্তান কেন্দ্রিক বিভিন্ন ছবি বা চলচ্চিত্র বা মুভি দেখেছেন তারা আসলে কিংবা আইএসআই এই টার্মগুলোর সাথে পরিচিত থাকার কথা। পরিচিত না থাকলেও সমস্যা না, আমরা এটি জেনে গেলাম। আইএস এর পুনরূপ হচ্ছে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স এবং তারা হচ্ছে পাকিস্তান ভিত্তিক গোয়েন্দা সংস্থা। আপনারা দেখতে পাচ্ছেন MSS, যার পুনরূপটি হচ্ছে মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি। এবং এই MSS বা চায়নার গোয়েন্দা সংস্থাটি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু চীনে তাদের অন্তর্গত কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে, কারণ তাদের আন্তর্জাতিক কূটনীতিতে খুব বড় কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নিতে দেখা যায়নি এবং এই কারণেই তাদেরকে বলা হয় অন্তর্গত বা অভ্যন্তরীণ একটি গুরুত্বপূর্ণ সংস্থা। আমরা সব থেকে
ভয়ঙ্কর বা সব থেকে গুরুত্বপূর্ণ একটি গোয়েন্দা সংস্থার নাম দেখতে পাচ্ছি মোসাদ, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। এবং বলা চলে যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা হচ্ছে মোসাদ হচ্ছে পৃথিবীর অন্যতম প্রধান বা অন্যতম সেরা গোয়েন্দা সংস্থার অন্যতম মোসাদ। এবং এছাড়াও আরেকটি গোয়েন্দা সংস্থা রয়েছে, তার নাম হচ্ছে আমান, এটিও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। এবং এই মোসাদ হচ্ছে সব থেকে ভয়ঙ্কর এই অর্থে বলা, কারণ এই গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসরায়েল অনেক অপরাধী পাকড়াও করে তারা তাদের সামরিক ক্ষেত্রে অনেক উপকার সাধন করেছে এবং তারা অনেক উন্নয়নও করেছে বটে। অর্থাৎ বিশ্ব নিরাপত্তার ক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলোর অবদান অনস্বীকার্য। এগুলো আসলেই খুবই প্রত্যেকটি দেশের ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল মূলত বিশ্বের গোয়েন্দা সংস্থা কেন্দ্রিক আলোচনা। আমরা আমাদের পরবর্তী আলোচনায় দেখতে পাবো যেটি হচ্ছে যে আন্তর্জাতিক পুলিশ, আমরা যাদেরকে বলি ইন্টারপোল, এটি খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারপোলের যে আলোচনা, ইন্টারপোলের আলোচনা আমরা দেখতে পাচ্ছি যে এই আন্তর্জাতিক পুলিশ সংস্থাকেই বলা হয় ইন্টারপোল। এবং এই ইন্টারপোল নামক যে সংস্থাটি সেটি প্রতিষ্ঠিত হয় 1923 সালে এবং এই ইন্টারপোলের সদর দপ্তরটি হচ্ছে ফ্রান্সের লিওতে। এই আন্তর্জাতিক পুলিশ সংস্থা তথা ইন্টারপোলের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 194টি। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আমাদের বিশ্বের স্বাধীন দেশের সংখ্যার প্রায় কাছাকাছি সদস্যই কিন্তু প্রায় বলতে গেলে ইন্টারপোলের বর্তমান সদস্য সংখ্যা প্রায় সবাই ধরতে গেলে। সেটি ছিল ইন্টারপোলের বর্তমান সদস্য সংখ্যার বিবরণ। এবং ইন্টারপোল আসলে একটি আন্তর্জাতিক সংস্থা এবং ইন্টারপোল এর মধ্যে অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সংস্থা রয়েছে এবং অনেক দেশ এখানে পুলিশ প্রেরণ করে থাকে। এবং এই যে ছোট ছোট সংস্থার কথা আমি বললাম, এই ইন্টারপোলের আওতাভুক্ত সবচেয়ে সফল পুলিশ সংস্থাটি হচ্ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্ট। এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এরা তাদের যে বিভিন্ন অভিযান বা বিভিন্ন অন্তর্গত থেকে শুরু করে আন্তঃরাষ্ট্রীয় অভিযান, সেক্ষেত্রে লস অ্যাঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্ট তারা তাদের প্রশিক্ষণ, তারা তাদের অভিযান, তারা তাদের ফলাফল, তারা তাদের প্রক্রিয়া, প্রত্যেকটি দৃষ্টিকোণ থেকে তারা ইন্টারপোলের সফল। এবং এটি কিন্তু নির্বাচন করা হয় ইন্টারপোলের প্রত্যেকটি সদস্যকে নিয়ে বা সবগুলো সদস্যদেরকে নিয়ে যে সম্মেলনগুলো করা হয়, সেই সম্মেলনে এই বিষয়গুলোকে নির্বাচন করা হয় যে আন্তর্জাতিক পুলিশের ক্ষেত্রে বর্তমানে কারা সব থেকে বেশি সফল। এই ছিল মোটামুটি আন্তর্জাতিক পুলিশ কেন্দ্রিক আলোচনা। আমরা এটিও আসলে দেখে নিলাম খুব ভালোভাবে। আমরা এর পরবর্তীতে সব থেকে গুরুত্বপূর্ণ একটি আলোচনার মধ্যে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আন্তর্জাতিক দিবস সমূহ। আমরা দেখে নেব যে আন্তর্জাতিক দিবস সমূহটা আমরা মনে রাখা খুবই টাফ অনেকের ক্ষেত্রে হয়তোবা। আমি আজকের এই লেকচারে এই জন্য এটিকে অন্য একটুভাবে সাজিয়েছি। অন্য একটুভাবে বলতে আমরা র্যান্ডম অনেকগুলো তারিখ পড়ি বা র্যান্ডম অনেকগুলো দিবসের নাম মনে রাখার চেষ্টা করি, এই কারণে কিন্তু আমাদের মনে থাকে না। আমরা যদি সিরিয়ালটা মেনটেন করি, লাইক আমরা যদি বছরের প্রথম সময় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ তারিখগুলোকে মার্ক করে যদি আমরা ক্যালেন্ডার বা একটা ছোট ক্যালেন্ডারকে ব্যবহার করে সেই ছোট ক্যালেন্ডারে মার্ক করে রাখি, যদি আমরা খাতায় নাও লিখি সমস্যা নেই, যদি আমরা ছোট ক্যালেন্ডারে মার্ক করে রাখি, জাস্ট পরীক্ষার আগে আপনি খাতা না দেখে ক্যালেন্ডারটাকে একবার রিভাইজ করে গেলে আপনার খুব ভালোভাবে মনে থাকবে। আরও ভালো হয় যদি আপনি ক্যালেন্ডারে ওই নির্দিষ্ট তারিখটাকে মার্ক করে সেই নির্দিষ্ট তারিখের পাশে একটা তীর চিহ্ন দিয়ে ওই দিবসটির নাম যদি আপনি লিখে রাখেন, এটি খুবই ভালো একটি অবস্থান। এবং আজকে আমি এই যে আন্তর্জাতিক দিবসটি, সেটি ছক আকারে ছকটি এমনভাবে করেছি যাতে বছরের শুরু থেকে শেষের দিকে অর্থাৎ এই ক্রমানুসারে আমরা বিভিন্ন দিবসগুলোকে বুঝতে পারি। চলুন আমরা চেষ্টা করে দেখি যে আমাদের এই কোন কোন দিবসগুলো আমাদের আজকের আলোচনার মধ্যে রয়েছে। 21শে ফেব্রুয়ারি এটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা খুব ভালোভাবে এটা বুঝতে পারছি যে 21শে ফেব্রুয়ারি যে দিবসটি, এই দিবসটি বাংলাদেশের প্রেক্ষাপট থেকে অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটের যে আলোচনা, সেই আলোচনার দৃষ্টিকোণ থেকেই কিন্তু এটি উৎপত্তি। এবং পরবর্তীতে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি মূলত এটি আসলে শুরু হয়েছে আমাদের 1952 সালের 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে, যখন কিনা রফিক, জব্বার, বরকত, সালাম এরা রক্ত প্রদান করে রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে। সেই রাষ্ট্রভাষা বাংলার দাবিতে এটি আসলে একটি রক্তপাত যুক্ত একটি আন্দোলন এবং এই আন্দোলনটি বিশ্বে বাংলাদেশে বা বাংলাতেই হয়েছে মূলত। এই কারণে এই ভাষার জন্য যে আন্দোলন, সেই স্বীকৃতি স্বরূপ ইউনেস্কো এটিকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় এবং পরবর্তীতে এটিকে 21শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। আমরা দেখতে পাচ্ছি 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আমরা দেখতে পাচ্ছি 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। তো এই সাপেক্ষে একটু কথা বলতে হবে যে নারী দিবস পালনের পটভূমি আসলে কি। এটি কিন্তু আমেরিকায় ঘটে যাওয়া একটা আন্দোলন। 1857 সালের 8ই মার্চ নিউ ইয়র্কের সুতা কারখানায় কর্মরত নারী শ্রমিকরা যখন সড়ক আন্দোলনে নামতে বাধ্য হন, সেদিন বেতন বৈষম্য, কর্মঘণ্টা, কাজের বৈরী পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নারীরা একজোট হলে তাদের উপর কারখানা মালিকরা প্রশাসনের দমন পীড়ন সেটি চালায়। প্রায় অর্ধ শতাব্দী পর 1908 সালে জার্মানিতে দিনটি স্মরণে প্রথম নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। 1910 সালে ডেনমার্কের কোপেনহেগেনে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন হয়। 17টি দেশ থেকে প্রায় 100 জন নারী
প্রতিনিধিত্ব অংশ নেয় এবং এই সম্মেলনে প্রথমবারের মতো ক্লারা প্রতি বছর 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন এবং এই প্রস্তাবের সাড়া দিয়ে কিন্তু 1914 সাল থেকে 8ই মার্চ নারী দিবস পালন করা হয়। আমরা দেখতে পাচ্ছি 21শে মার্চ বর্ণ বৈষম্য দিবস, খুবই গুরুত্বপূর্ণ। এই অর্থে গুরুত্বপূর্ণ কারণ নেলসন ম্যান্ডেলা যখন কিনা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস থেকে নির্বাচিত হয়ে তিনি এই বর্ণ বৈষম্য নিরসন করার জন্য ক্রমাগত আন্দোলন করে থাকেন, যখন তিনি শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে সেই বিভাজনটি তিনি কমানোর চেষ্টা করেন। আমরা দেখতে পাচ্ছি 21শে মার্চ বর্ণ বৈষম্য বিলোপ দিবস, অর্থাৎ দক্ষিণ আফ্রিকার শার্পভিলে রাষ্ট্রের বর্ণবাদী আইন পাশের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে প্রায় 69 জন মানুষ নিহত হয় এবং 1960 সালের 21শে মার্চ ওই বর্বর হত্যাকাণ্ডের দিনটিকেই 1966 সালে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস হিসেবে ঘোষণা করে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ। পরবর্তীতে এটি পালিত হয়। আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। এটি মোটামুটি আমরা অনেকেই এই সম্পর্কে অবগত। 22শে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস হয়, এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময়টিতে আমরা যেটি জানি যে ধরিত্রী সম্মেলন অর্থাৎ পরিবেশ সম্পর্কিত যে একটি আলোচনা বা পরিবেশ কেন্দ্রিক যে সচেতনতা বা গভীর বাস্তুবিদ্যক যে আলোচনা, এই আলোচনাগুলো কিন্তু অনেক পরে শুরু হয়। অনেক পরে বলতে 1992 সালে শুরু হয়। ব্রাজিলের রিও ডি জেনিরোতে একটি সম্মেলন হয় যার নাম হচ্ছে ধরিত্রী সম্মেলন এবং ওই সম্মেলন থেকে পরিবেশ কেন্দ্রিক সচেতনতার কেন্দ্রিক অনেকগুলো উদ্যোগ গ্রহণ করা হয় এবং একই সাথে অনেকগুলো সম্মেলন কিংবা চুক্তি স্বাক্ষর করা হয়। সেই ক্ষেত্রে এই 22শে এপ্রিল তারিখটাকে বলা হয় ধরিত্রী দিবস এবং ওই সম্মেলনটিকে ইন্ডিকেট করে বলা হয় ধরিত্রী সম্মেলন। অর্থাৎ 22শে এপ্রিল থেকে পরবর্তীতে আমরা বিশ্ব ধরিত্রী দিবস দেখতে পারি এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ধরিত্রী সম্মেলনের পরবর্তীতে আমরা রিও+5 সম্মেলন, রিও+10 সম্মেলন, সেই ধরনের সম্মেলনগুলো আমরা দেখতে পারি যেগুলো বিভিন্ন ক্ষেত্রে পরিবেশ কেন্দ্রিক সচেতনতা বা ওজোন স্তরের ক্ষয় বৃদ্ধি রোধ করা বা গভীর বাস্তুবিদ্যক যে বাস্তু সংস্থান তৈরি করা, এই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করে কিংবা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নিরসন করার জন্য বাঁধ নির্মাণ করা, এই বিষয়গুলোকে তারা ম্যানেজ করার জন্য এই দিবসটিকে তারা পালন করে। আমরা দেখতে পাচ্ছি 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, খুবই গুরুত্বপূর্ণ। 1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগোতে এই শ্রমিকদের আন্দোলন হয়, যেটি কিনা শ্রমিকরা ওই সময় আন্দোলন করে দৈনিক 8 ঘন্টা শ্রমের দাবিতে তারা সেই আন্দোলনটি করেছিল এবং এই আন্দোলনটি করার পরবর্তীতে আমরা জানি যে এর পরবর্তীতে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বিভিন্ন ক্ষেত্রে ক্রমাগত পাল্টাপাল্টি বিভিন্ন সমস্যা তৈরি হয়, যার ফলশ্রুতিতে পরবর্তীতে 1890 সালের 1 মে থেকে শ্রমিক দিবস পালন করা হয় এবং পরে এটি আন্তর্জাতিক স্বীকৃতি পায় এবং বর্তমান সময় থেকে এই 1 মে যে সময়টি সেটিকে বলা হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। আমরা দেখতে পাচ্ছি 3 মে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস, এটি মূলত মে মাসের 3 তারিখে পালন করা হয়। এটি আমরা একটু এই মে মাসের আন্ডারলাইন করে আমরা এটা রেখে দিব। মে মাসের 8 তারিখে পালন করা হয় বিশ্ব রেড ক্রস দিবস। আমরা সবাই জানি রেড ক্রস বা রেড ক্রিসেন্ট এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সংস্থা যারা কিনা তাদের অনেকগুলো কর্মকাণ্ড তারা সম্পন্ন করেছে, যেটিকে বলা হয় ভলান্টিয়ারিং কাজকর্ম কিংবা ঐচ্ছিক যে কাজকর্ম, সেই ক্ষেত্রে তারা এই বিভিন্ন ধরনের কাজকর্ম তারা সম্পন্ন করেছে। সেক্ষেত্রে রেড ক্রস বা রেড ক্রিসেন্ট আমরা যেটাই বলি না কেন, এই দিবসটি এই সময় পালন করা হয় এবং এটি এজন্যই গুরুত্বপূর্ণ কারণ আমাদের বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংস্থা হচ্ছে রেড ক্রস এবং এটি কিন্তু প্রতিষ্ঠিত হয় 1863 সালে এবং এর যে প্রতিষ্ঠাতা যিনি ছিলেন সুইজারল্যান্ডের হেনরি ডুনান্ট, তিনি এটি প্রতিষ্ঠা করেন এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এর সদর দপ্তর যেটি বর্তমানে সুইজারল্যান্ডের জেনেভাতেই অবস্থিত এবং রেড ক্রস এটি এতটাই খুব গুরুত্বপূর্ণ এবং বড় স্বেচ্ছাসেবী সংস্থা, এটি 3 বার শান্তিতে নোবেল পুরস্কার পায় এবং এই 3 বার হচ্ছে 1917 সালে একবার, 1944 সালে একবার এবং 1963 সালে একবার। সেক্ষেত্রে যেহেতু এটি পৃথিবীর সবচেয়ে বড় সংস্থা, এই পার্সপেক্টিভ থেকে এই ক্ষেত্রে এই দিবসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি 28 মে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস, এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ মাতৃ মৃত্যু হার এবং শিশু মৃত্যু হার কমানোর জন্য সম্পূর্ণ বিশ্বই বদ্ধপরিকর এবং তারা বিভিন্নভাবে চেষ্টা করছে এবং 28 মে সেই সাপেক্ষে নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয়। 29 মে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস, এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ জাতিসংঘ তাদের যে শান্তিরক্ষা মিশনটি শুরু করে সেটি কিন্তু এই তারিখেই শুরু করে তারা 29 মে এবং আমরা সবাই জানি জাতিসংঘ বিভিন্ন দ্বিপাক্ষিক যুদ্ধে বা পারস্পরিক যুদ্ধের ক্ষেত্রে তারা শান্তিরক্ষী মিশন প্রেরণ করে থাকে এবং এই শান্তিরক্ষী মিশনের উদ্দেশ্যই থাকে যে যুদ্ধটির একটি সমাপ্তি ঘটানো শান্তিপূর্ণভাবে। এক্ষেত্রে তাদেরকে পিস কিপিং মিশন বা শান্তিরক্ষী মিশন হিসেবে বলা হয়। আমরা এর পরবর্তী দেখতে পাচ্ছি 31 মে বিশ্ব ধূমপান বর্জন দিবস, খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এর পরবর্তী থেকে
আমরা সবাই জানি যে ধূমপান এটি আমরা বিভিন্ন সিগারেটের প্যাকেটও লেখা থাকে, ওখানেও দিবসের কথা উল্লেখ থাকে, এবং এই বিভিন্ন অ্যালকোহল মুক্ত যেটি পৃথিবী সেটি গড়ার ক্ষেত্রেও সকল দেশ বদ্ধপরিকর, সেক্ষেত্রেও এই দিবসটি খুব গুরুত্বপূর্ণ। মোর ইম্পর্টেন্টলি 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, এবং এই দিবসটি নির্ধারিত হয়েছে একটি প্রোটোকল অর্থাৎ কিয়োটো প্রোটোকলের সময়টি থেকে। আমরা জানি যে ধরিত্রী সম্মেলন কিন্তু বেশ কয়েকবার সংগঠিত হয়ে আসছে বা আসবে 1992 সালের পরবর্তী সময় থেকে, এবং ধরিত্রী সম্মেলনের পরবর্তীতেও বিশ্ব পরিবেশ দিবস অর্থাৎ ধরিত্রী সম্মেলনের যে দ্বিতীয় সম্মেলনটি হয় সেটি কিন্তু 5ই জুন ওই সময়টাতে হয়, এবং পরিবেশ নিয়েই যেহেতু আলোচনাটি হয় সেহেতু ওই তারিখটিকে বা ওই সময় থেকে যেহেতু সম্মেলনটি শুরু হয় সেহেতু ওই তারিখটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করা হয়। এছাড়া আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যে 26শে জুন বিশ্ব মাদক বিরোধী দিবস অনুষ্ঠিত হয়। এটি অনেকটা মাদক মুক্ত করার জন্য বা মাদকের যে অবস্থান থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করা, সেই সাপেক্ষে এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আরও কিছু দিবস সম্পর্কে দেখব। আপনারা লক্ষ্য করবেন যে আমরা কিন্তু জানুয়ারি সম্পর্কে আলোচনা করিনি, কারণ আমরা গুরুত্বপূর্ণ দিবসগুলো নিয়ে আমরা শুধুমাত্র আলোচনা করছি। আমরা ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত এসেছি, আমরা পরবর্তী সালের যে বাকি মাসগুলো সেই সংক্রান্ত দিবসগুলো জানবো, গুরুত্বপূর্ণ দিবসগুলো। আমরা দেখতে পাচ্ছি যে 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস, এবং এইটি খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব জনসংখ্যা দিবস যারা এটিকে নির্ধারণ করে থাকেন তারা হচ্ছে জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সংস্থা, যাদেরকে বলা হয় UNFPA, ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। এবং আমাদের বাংলাদেশেও কিন্তু নিপোর্ট নামে একটা সংস্থা রয়েছে যারা কিনা এই জনসংখ্যা কেন্দ্রিক পর্যালোচনা তারা অংশগ্রহণ করে থাকে। এটিও খুবই গুরুত্বপূর্ণ বিশ্ব জনসংখ্যা দিবসের ক্ষেত্রে। সো আমরা এটি জেনে নিলাম যে 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস অনুষ্ঠিত হয়। আমরা দেখতে পাচ্ছি 6ই আগস্ট জাপানের হিরোশিমা দিবস। আমরা একটু আগে আলোচনা করেছি যে 1945 সালের 6 আগস্টে যুক্তরাষ্ট্র জাপান অভিমুখে এই লিটল বয় নামক পারমাণবিক বোমাটি নিক্ষেপ করে, এবং তার পরবর্তীতে জাপানের বিপুল পরিমাণ জনগোষ্ঠী এতে একই সাথে আক্রান্ত হয়, এবং পরবর্তীতে তারা ভাইরাসজনিত কারণে আক্রান্ত হয়। কেননা এই যে বোমাটি, সেই বোমার তেজস্ক্রিয় পরমাণু ছিল ইউরেনিয়াম 235। সেক্ষেত্রে জাপানের হিরোশিমা দিবস এটি জাপান তারা নিজেদের অবস্থান থেকে এটি পালন করে থাকে, এবং এই কারণে আসলে স্লাইডে ব্র্যাকেটে জাপান লেখা আছে। আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি 9 আগস্ট নাগাসাকি দিবস। এটি কেন গুরুত্বপূর্ণ, কারণটি হচ্ছে ফ্যাটম্যান নামক পারমাণবিক বোমাটি এই দিনে অর্থাৎ 1945 সালের 9 আগস্টে জাপানের নাগাসাকিতে নিক্ষেপ করা হয়, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই নাগাসাকিতে নিক্ষেপ করার পরবর্তীতেও কিন্তু এর যে তেজস্ক্রিয় পরমাণুটি সেটি আরও বৃদ্ধি পায়, কারণ এর তেজস্ক্রিয় পরমাণু সংখ্যা ছিল ইউরেনিয়াম 239, এবং যার কারণে আমরা দেখতে পেয়েছি জাপানের অনেক লম্বা সময় পর্যন্ত বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করত। এবং এটা জেনে নিব 9 আগস্ট কিন্তু একই সাথে বিশ্ব আদিবাসী দিবসও বটে, অর্থাৎ বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীকে স্মরণ করে এই দিবসটিকে বিশ্ব আদিবাসী দিবস হিসেবে পালন করা হয়। আমরা দেখতে পাচ্ছি 8ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস, খুবই গুরুত্বপূর্ণ এটি। এই সময়টিতে আমাদের বর্তমান পৃথিবীকে নিরক্ষর মুক্ত করার যে উদ্যোগটি, সেই উদ্যোগে সবগুলো দেশই একমত। সেই সাপেক্ষে বিশ্ব সাক্ষরতা দিবসটি সেপ্টেম্বরের 8 তারিখে পালন করা হয়। অক্টোবরের 2 তারিখে রয়েছে আন্তর্জাতিক অহিংস দিবস। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ বাদেও আমাদের বর্তমানে পৃথিবীতে বেশ কিছু সংখ্যক যুদ্ধ, সামরিক অভিযান বা অযৌক্তিক বিভিন্ন ধরনের অভিযান নিরসন করার জন্য এই দিবসটি বা এই ধরনের ধারণাটিকে ফোকাস করা হয় সাধারণত যে আন্তর্জাতিক অহিংস দিবস পালনের ক্ষেত্রে। 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বিভিন্ন সারা বিশ্বের শিক্ষকদেরকে উৎসর্গ করে এই 5ই অক্টোবর বিষয়টিকে পালন করা হয়। 14ই অক্টোবর হচ্ছে বিশ্ব শিশু দিবস। এটিও গুরুত্বপূর্ণ, কারণ শিশু মৃত্যু হারকে এড়ানোর জন্য প্রত্যেকটি দেশ তারা আঞ্চলিকভাবে হোক কিংবা বৈশ্বিকভাবে হোক তারা বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করছে এরকমভাবে যে কত শিশু মৃত্যু হয় তারা কত দ্রুত কমাতে পারে। এই আলোচনাটা এই ক্ষেত্রে তাই খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি বাংলাদেশও মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় তারা শিশু মৃত্যু হার কমানোর উদ্যোগটি নিয়েছিল। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল তথা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ক্ষেত্রেও তারা আসলে এই চেষ্টাগুলো তারা করতে যাচ্ছে। সো এই বিষয়গুলোর মাধ্যমেই বা এই বিষয়গুলো ইন্ডিকেট করে যে শিশু মৃত্যু হার কমানোর জন্য শিশু দিবসটি খুব গুরুত্বপূর্ণ। আমি যে তারিখগুলোর কথা বলছি দয়া করে আপনারা ক্যালেন্ডারে এগুলোকে মার্ক করে নেবেন, আপনার জন্য পড়তে সুবিধা হবে। 15ই অক্টোবর হচ্ছে বিশ্ব সাদাছড়ি দিবস। সাদাছড়ি দিবস বলতে এখানে বোঝানো হচ্ছে যারা কিনা সাধারণত অন্ধ তাদের পথ চলার ক্ষেত্রে এই সাদা ছড়িটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সাদা ছড়ি দিবসকে তাই এক্ষেত্রেই স্মরণীয় করে রাখা হচ্ছে 15ই অক্টোবর বলে।
আমরা দেখতে পাচ্ছি 24শে অক্টোবর জাতিসংঘ দিবস, খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিরসন যেই সংগঠনটি তৈরি হওয়ার মাধ্যমে ঘটে, সেই সংগঠনটি হচ্ছে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ। মোর ইম্পর্টেন্টলি এই জাতিসংঘ নামক সংগঠনটি তারা কিন্তু অনেকগুলো চুক্তি স্বাক্ষর করে, কিন্তু জাতিসংঘর যে মেইন আলোচনাটি রয়েছে সেই আলোচনাটি কিন্তু অনেক রকমভাবে সংগঠিত হয়। জাতিসংঘ তারা পরিবেশ নিয়ে সম্মেলন করে, তারা হচ্ছে পরিবেশের বাদেও বিভিন্ন ধরনের উন্নয়নমূলক সংস্থা কেন্দ্রিক তারা সম্মেলন করে থাকে। সুতরাং আমরা যেটি খুবই গুরুত্বপূর্ণ আকারে বুঝে নেব সেটি হচ্ছে যে জাতিসংঘ একদম অনেকগুলো চুক্তি, যেমন হচ্ছে যে লন্ডন ঘোষণা, এটি জাতিসংঘ গঠনের উদ্দেশ্যে চুক্তি ছিল। এছাড়াও আটলান্টিক সনদ ছিল, ওয়াশিংটন ডিসি সম্মেলন ছিল, ক্যাসাব্ল্যাঙ্কা সম্মেলন ছিল, তেহরান সম্মেলন ছিল, মস্কো সম্মেলন ছিল, ভার্জিনিয়া সম্মেলন ছিল, ব্রিটেন উডস সম্মেলন ছিল, এছাড়া ডাম্বারটন ওকস নামক এটি সম্মেলন ছিল এবং ইয়াল্টা সম্মেলন ছিল। এতগুলো সম্মেলনের পরবর্তীতে লাস্ট যে সম্মেলনটি হয় অর্থাৎ সান ফ্রান্সিসকোতে 1945 সালে যে সম্মেলনটি হয়, সেই সম্মেলনে 111টি ধারা সম্বলিত একটি জাতিসংঘ সনদ প্রণয়ন করা হয় এবং 1945 সালে প্রায় 50টি দেশের প্রতিনিধিরা সনদে স্বাক্ষর করেন এবং 15ই অক্টোবরে 1945 সালে এবং পোল্যান্ড 51তম দেশ হিসেবে যখন স্বাক্ষর করে, সেই 51তম দেশ হিসেবে স্বাক্ষর করার পর 24শে অক্টোবর থেকে জাতিসংঘ যাত্রা শুরু করে, যে কারণে আমরা 24 অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসেবে আখ্যা দিয়ে থাকি। এই ছিল মূলত জাতিসংঘ দিবস হওয়ার যেটি পটভূমি, সেই পটভূমিটা আমি আলোচনা করলাম। আমরা এর পরবর্তী দেখতে পাচ্ছি 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। বিংশ শতকের শুরুর দিকে এবং দুঃখিত, একবিংশ শতকের শুরুর দিকে এবং বিংশ শতকের শেষ দিকে আমরা এইডসকে অনেকটা মহামারী আকারে দেখতে পেয়েছি এবং এই এইডসের বিরুদ্ধে সচেতনতার জন্য অনেকগুলো আমরা অবস্থান লক্ষ্য করতে পেরেছি এবং সেই সাপেক্ষে 1 ডিসেম্বর এই আন্তর্জাতিক বা বিশ্ব এইডস দিবসটি পালন করা হয়। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি অ্যান্ড লাস্টলি আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক মানবাধিকার দিবস, খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে জেনেভা কনভেনশন নামে একটি কনভেনশন রয়েছে, যেখানে কিনা 1949 সালে জাতিসংঘের এই কনভেনশনে মানবাধিকার নিয়ে একটি বিশাল চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে কিনা মানবাধিকার প্রশ্নে প্রত্যেকটি দেশ এক্ষেত্রে তারা স্বাক্ষর করে এবং এই কনভেনশনটি তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং আমরা দেখতে পেয়েছি যে জেনেভা কনভেনশনের যে মানবাধিকার সনদটি রয়েছে, সেই সনদটিতে বিশ্বের অনেকগুলো দেশ স্বাক্ষর করেছে। এই কারণে এই সনদটিকে অনেকাংশে বলা হয় একটি সামগ্রিক সনদ এবং এটি আসলে 1949 সাল বললে ভুল হবে, এটি আসলে হয় 1948 সালের 10ই ডিসেম্বর এবং এই কারণেই 10ই ডিসেম্বর বলা হয় মানবাধিকার দিবস। এবং এর উদ্দেশ্য বা ছিল মানব জাতির প্রত্যেকটি মানুষের যাতে সমান অধিকারটি রক্ষা করা হয় এবং এর স্থানটি হচ্ছে জাতিসংঘের সদর দপ্তরে এবং এই যে স্বাক্ষরের কথা আমি বললাম, জাতিসংঘের অধিবেশনে এটি স্বাক্ষর করা হয়, অর্থাৎ এক্ষেত্রেও জাতিসংঘের রিলেটেড আমরা দেখতে পাচ্ছি। এই ছিল মূলত বিশ্বের যে বিভিন্ন দিবসের একটু ইতিহাস কেন্দ্রিক আলোচনা এবং বিভিন্ন দিবস কেন্দ্রিক আলোচনা। আমরা এই দিবসের ইতিহাস কেন্দ্রিক আলোচনা এই কারণে জেনে নিলাম কারণ আমি প্রথমেই বলেছি আমাদের সংজ্ঞাভিত্তিক এমসিকিউ অনেক ক্ষেত্রে চলে আসতে পারে, সুতরাং এটি আমরা জেনে নিয়েছি এবং একই সাথে আমরা এই তারিখগুলোকে আমি আবারও বলছি ক্যালেন্ডারে মার্ক করে একটু চিহ্ন দিয়ে রাখবো বা লিখে রাখবো, যাতে ক্যালেন্ডারটা রিভাইজ করলে আমার জন্য তারিখটা মনে পড়া অনেক বেশি সহজতর হয়। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে মনোনিবেশ করি। আমাদের রয়েছে বিশ্বের সীমান্ত কেন্দ্রিক দ্বন্দ্বসমূহ, খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের সীমান্তে অনেক রকমভাবে বিভিন্ন দ্বন্দ্ব হয়েছে। আমরা জানি যে সীমান্ত প্রায়শই দ্বন্দ্ব হয়ে থাকে এবং এই সীমান্তবর্তী বিরোধ নিয়ে এই আলোচনাটি। আমরা প্রথম যে ছবিটি দেখতে পাচ্ছি গোলান মালভূমি, এই গোলান মালভূমিটি খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গোলান মালভূমি নামক যে মালভূমিটি, এই মালভূমি নিয়ে বিরোধ রয়েছে সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে এবং শুধুমাত্র তাই না, সিরিয়ার সাথে কিন্তু একই সাথে দুটি বিষয় নিয়ে ইসরায়েলের বিরোধ রয়েছে, একটি হচ্ছে গোলান মালভূমি এবং আরেকটি হচ্ছে সেপচা খামার, অর্থাৎ এই গোলান মালভূমির মালিকানা কাদের হবে এবং সেপচা খামারের মালিকানা কাদের হবে, এই বিষয়টি নিয়ে সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে একটি পারস্পরিক দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্বের ক্ষেত্রটি এখানে আসলে মূলত আলোচনা করা হয়েছে গোলান মালভূমির ক্ষেত্রে। আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি লাদাখ সীমান্ত, খুবই গুরুত্বপূর্ণ লাদাখ সীমান্ত, কারণ লাদাখ সীমান্ত নিয়ে আমরা জানি ভারত এবং চীনের মধ্যে একটি দ্বন্দ্ব হচ্ছে এবং রিসেন্টলি ভারত এবং চীনের মধ্যে এই বিষয়টি নিয়ে একটি অবস্থান লক্ষ্য করে গিয়েছে যে ভারত এবং চীনের মধ্যে একটি সমস্যা, যেখানে কিনা ভারত চীন পারস্পরিক আক্রমণ তারা করেছে। এই সাম্প্রতিক কারণে হলেও আমাদের লাদাখ সীমান্ত সংক্রান্ত তথ্য খুব ভালোভাবে জেনে ফেলতে হবে, যাতে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন আসলে আমরা খুব ভালোভাবে এটি জেনে ফেলতে পারি। এর পরবর্তীতে আমরা যে আলোচনাটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সুয়েজ খাল নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, কারণ হচ্ছে সুয়েজ খাল
এটি আরব এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই ইসরায়েলের যুদ্ধের ক্ষেত্রে যে দ্বিতীয় যুদ্ধটি সংঘটিত হয় 1956 সালে, এই 1956 সালে দ্বিতীয় যুদ্ধে ইসরায়েলের সাথে আরবের পক্ষে যুদ্ধ করে মিশর, এবং ওই সময়টাতে ইসরায়েল দুটি বিষয় দখল করে, একটি হচ্ছে সিনাই তারা দখল করে এবং আরেকটা হচ্ছে সুয়েজ খাল দখল করে। এবং মোর ইম্পর্টেন্টলি এই মিশর পরবর্তীতে অবশ্য তারা এই মালিকানাটি নিজের করে নেয় আরব ইসরায়েলের চতুর্থ যুদ্ধে 1973 সালে, এবং তারা তেল অস্ত্র ব্যবহার করে মধ্যপ্রাচ্য অবরোধ করে তাদের এই যুদ্ধটিকে বা যুদ্ধের ফলাফলটিকে নিজেদের করে নেওয়ার চেষ্টা করে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে মিশরের সাথে শুধুমাত্র সুয়েজ খাল নয়, বরঞ্চ সিনাই উপত্যকার যে মালিকানা, সেই মালিকানা নিয়েও এবং সুয়েজ খাল নিয়েও তারা বিরোধ করে এখন পর্যন্ত তারা করছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মিশর এবং ইসরায়েলের মধ্যে একটি শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়, যাতে এই ধরনের দখল কেন্দ্রিক বিষয়গুলো না ঘটে। সেই চুক্তিটি ছিল ক্যাম্প ডেভিড চুক্তি, যেটি কিনা 1978 সালে সংগঠিত হয়, এবং এটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ক্যাম্প ডেভিড নামক একটি অবকাশ যাপন কেন্দ্রে আসলে অনুষ্ঠিত হয়। এবং উদ্দেশ্যটাই ছিল মিশর এবং ইসরায়েলের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা। মিশরের পক্ষে মোনাহেম বেগিন তিনি স্বাক্ষর করেন, এবং এর মধ্যস্থতাকারী যিনি ছিলেন তিনি ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। এবং ইম্পর্টেন্টলি সুয়েজ খাল পরবর্তীতে দখল নিয়ে এখন পর্যন্ত এই দ্বন্দ্বটি তাদের মধ্যে রয়েছে, এবং এটি আসলে ইসরায়েলের অন্তর্ভুক্তিতে রয়েছে বলে এটিকে দাবি করা হয়। আমরা এর পরবর্তীতে যে আলোচনা দেখতে পাচ্ছি গাজা সীমান্ত কেন্দ্রিক একটি দ্বন্দ্ব, এবং গাজা সীমান্ত কেন্দ্রিক দ্বন্দ্বটি খুবই গুরুত্বপূর্ণ। কারণটি হচ্ছে এটি গাজা ভূখণ্ড, যেটি গাজা ভূখণ্ড নিয়ে অনেকগুলো আলোচনা সংগঠিত হয়। আমরা দেখতে পেয়েছি যে গাজা ভূখণ্ডের সময় ফিলিস্তিনের সাথে ইসরায়েলের একটি বিরোধ হয়, এবং এটি আসলে গাজা সীমান্তে এই বিরোধটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ শুধুমাত্রই কিন্তু ফিলিস্তিনের সাথে গাজা সীমান্ত নিয়ে তাদের বিরোধ না, এই বিরোধটি পর্যবসিত হয় একই সাথে রামাল্লায়, পশ্চিম তীরে, হেব্রন, জেরিকা, জেরুজালেম, তুর্কারাম, আল আকসা, এই ধরনের মুসলিম অধ্যুষিত যে ভূখণ্ড, এই প্রত্যেকটা মুসলিম অধ্যুষিত ভূখণ্ডের ক্ষেত্রে ফিলিস্তিনের সাথে ইসরায়েলের একটি বিরোধ আমরা লক্ষ্য করতে পারি। এবং এক্ষেত্রেই আসলে সীমান্তবর্তী যে বিরোধটি আমরা বেশিরভাগই ইসরায়েলের সাথে দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখব নাগার্নো কারাবাখ গিরিপথ, এটি খুবই গুরুত্বপূর্ণ নাগার্নো কারাবাখ গিরিপথ, এবং এটি যে দুটি দেশের মধ্যে এই গিরিপথ নিয়ে দ্বন্দ্ব রয়েছে তারা হচ্ছে আজারবাইজান এবং আর্মেনিয়া। অর্থাৎ আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে যে দ্বন্দ্বটি রয়েছে এর মধ্যে সেটি হচ্ছে এই নাগার্নো কারাবাখ, এবং এটি একটি বিরোধপূর্ণ অঞ্চল। এবং একটু বলে রাখা ভালো, মধ্য এশিয়ার একদম পরিপূর্ণভাবে শিয়া অধ্যুষিত মুসলিম দেশের নাম হচ্ছে আজারবাইজান, এটি আমাদের জেনে রাখা ভালো। এবং এই পরবর্তীতে আজারবাইজানকে আরেকটি কারণে বিখ্যাত বলা হয়, ল্যান্ড অফ ফ্লেমস, দ্য ল্যান্ড অফ ফ্লেমস বলা হয় আজারবাইজানকে। এবং এক্ষেত্রেও বিরোধপূর্ণ অঞ্চলের যে আলোচনা, সেই আলোচনাটি এখানে উল্লেখ করা হয়। এবং আমরা জেনে নিলাম নাগার্নো কারাবাখ গিরিপথটি আজারবাইজান এবং আর্মেনিয়া, আমি আবারও বলছি আজারবাইজান এবং আর্মেনিয়া, তাদের মধ্যে এই গিরিপথটি নিয়ে দ্বন্দ্ব রয়েছে। লাস্টলি আমরা এখানে দেখতে পাচ্ছি সনোরা লাইন, খুবই গুরুত্বপূর্ণ সনোরা লাইন, এবং সনোরা লাইনটি আসলে বর্তমানে বিদ্যমান রয়েছে যুক্তরাষ্ট্রের সাথে মেক্সিকো। এবং আমরা জানি যে এই যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো যে সীমান্ত, সেই সীমান্তে দেয়াল তুলে দেওয়া নিয়ে এক ধরনের আলোচনা চলছিল, এবং যে আলোচনার পরবর্তীতে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে ইসরায়েল, যেটি কিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার এই ক্ষেত্রে এই অভিমুখে বেশ কিছু চেষ্টা তিনি করেছেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সনোরা লাইনটি, এটি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং এই মেক্সিকোর যে চিহ্নিতকরণ সীমান্তটি, সেটি অনেক আগে থেকেই ছিল, তবে এখানে কোনো ধরনের সমস্যা কিন্তু এর আগে হয়নি, যেটি কিনা রিসেন্ট টাইমে দেয়াল তোলা বা এই সীমান্তে ওয়াল তুলে ফেলা, এবং ট্রাম্পের দাবি অনুযায়ী মেক্সিকান খরচে বা মেক্সিকো দেশের খরচে সেই সনোরা লাইনটি ম্যানেজ করা, এই আলোচনাটি সব থেকে বেশি ছিল। এই ছিল মূলত তার অবস্থানটি, এবং সেই অবস্থানটি পরবর্তীতে একটি দ্বন্দ্বের রূপ নিয়েছিল, সীমান্ত কেন্দ্রিক দ্বন্দ্বে। মূলত এই ছিল সীমান্ত কেন্দ্রিক দ্বন্দ্বসমূহের ব্যাখ্যা বিশ্লেষণ। আমরা আরব ইসরায়েলের 4টি যুদ্ধ নিয়ে একটু আলোচনা করব। আমরা একটু মনোযোগ দেই, আরব ইসরায়েলের যে 4টি যুদ্ধ, এটি কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই 4টি যুদ্ধই মূলত মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর খুবই আলোচ্য অবস্থান ধারণ করে। আমরা দেখতে পাচ্ছি প্রথম যে যুদ্ধটি সেটি 1948 সালে অনুষ্ঠিত হয়, এবং এখানে পক্ষ ছিল ইসরায়েল, এবং আরবের পক্ষে ফিলিস্তিন যুদ্ধ করে। এবং এর ফলাফলটা অনেকটা এরকম ছিল যে ফিলিস্তিন নিজ ভূমিতে পরাধীন হয় এবং ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়, এবং একই সাথে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের যাত্রাটি শুরু হয়। আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় যুদ্ধটি হয় ইসরায়েল, অর্থাৎ আরব ইসরায়েলের দ্বিতীয় যুদ্ধটি হয় ইসরায়েল এবং মিশরের মধ্যে, এবং এই
এই যুদ্ধের ফলাফল যেটা আমরা কিছুক্ষণ আগেই জেনেছি যে ইসরায়েল কর্তৃক সিনাই উপত্যকা এবং সুয়েজ খাল এই দুটিকে দখল করা হয়, এবং আমরা দেখেছি আরব ইসরায়েলের তৃতীয় যুদ্ধটি অনুষ্ঠিত হয় 1967 সালে, এবং এটি হয় ইসরায়েল এবং আরব দেশগুলোর মধ্যে। এবং মোর ইম্পর্টেন্টলি এখানে দেখা যায় যে আল আকসা মসজিদ অগ্নিদগ্ধ হয়, এবং এই আল আকসা মসজিদ কিন্তু বাইতুল মুকাদ্দাস বা আল আকসা, এটি কিন্তু দ্বিতীয় প্রধান বা মুসলমানদের তীর্থস্থান। সেক্ষেত্রে আমরা দেখতে পেরেছি পরবর্তীতে ওআইসি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়, অর্থাৎ ওআইসি বা অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স মূলত প্রতিষ্ঠার উদ্যোগটি নেওয়া হয় এই আল আকসা মসজিদ বা বাইতুল মুকাদ্দাস এটিকে পুনরুদ্ধার করার জন্য, বা এই সংক্রান্ত যে ধরনের স্বার্থভিত্তিক আলোচনা বা মুসলিম স্বার্থভিত্তিক যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলোকে পুনরুদ্ধার করার জন্য। আমরা পরবর্তী দেখতে পেয়েছি আরব ইসরায়েলের চতুর্থ যুদ্ধ, যেটি 1973 সালে সর্বশেষ যুদ্ধটি সংঘটিত হয় ইসরায়েল এবং এর সাথে সিরিয়া জর্ডান ছিল আরব দেশের পক্ষে, এবং এইখানে আরবরা আমি আগেও বলেছি আরবরা এক্ষেত্রে তেল অস্ত্র ব্যবহার করে, মধ্যপ্রাচ্য তেল অবরোধ করে এবং তারা জয়লাভ করে, এবং এর পরবর্তীতে যুদ্ধ হয়নি আর। 1978 সালে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই যে অবস্থানটি রয়েছে মিশর এবং ইসরায়েল কিংবা আরব এবং ইসরায়েলদের মধ্যে, এর একটি মধ্যস্থতা তৈরি হয়, যেটি কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে এই মধ্যস্থতাটি সম্পন্ন হয়। মূলত এই ছিল আমাদের আজকের লেকচার। আমরা আজকের লেকচারের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটু আমরা আলোচনা করব, যে আসলে কোন কোন ক্ষেত্রে এই টপিকগুলো থেকে বিগত বছরে প্রশ্নগুলো এসেছে সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে যে আমরা প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আফ্রিকার কোন দেশে চীনের সামরিক ঘাঁটি রয়েছে? মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে 2018 সালে এটি এসেছে, এবং এর উত্তরটি হচ্ছে জিবুতি, অর্থাৎ জিবুতি নামক কান্ট্রিতে যেটি রয়েছে সেটি হচ্ছে যে আফ্রিকার জিবুতি নামক রাষ্ট্রে চীনের একটি সামরিক ঘাঁটি রয়েছে। আমরা এরপর দেখতে পাচ্ছি উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের কোন ভূখণ্ডে আঘাত হানার হুমকি দিয়েছে? এটিও খুবই গুরুত্বপূর্ণ। এটি ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে 2017 সালে এসেছে, এবং এর উত্তরটি হবে গুয়াম নামক যে একটি ভূখণ্ড, সেই গুয়াম নামক ভূখণ্ডে উত্তর কোরিয়া আঘাত হানার হুমকি দিয়েছে। আমরা এর পরবর্তী প্রশ্নটিতে দেখতে পারি যে আসলে বাফার রাষ্ট্র বা বাফার স্টেট কাকে বলে? 38তম বিসিএস এর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। আমি যদি খুব সংক্ষেপে বলি সেটা হচ্ছে দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় বাফার রাষ্ট্র বা বাফার স্টেট। এটি খুবই গুরুত্বপূর্ণ, আমরা এটি জেনে নিলাম। এর পরবর্তীতে আমরা দেখতে পাবো যে আফিম যুদ্ধ, এটি কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? আফিম যুদ্ধ, এবং এটিও মোটামুটি গুরুত্বপূর্ণ এই অর্থে কারণ এই প্রশ্নটি এটি ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে 2017 সালে এসেছে, 2012 সালে এসেছে, এবং একই সাথে জগন্নাথ ইউনিভার্সিটির ডি ইউনিটে 2007 সালে এসেছে, এবং এটি হয়েছে চীন এবং যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন, অর্থাৎ চীন ও ব্রিটেনের মধ্যে এই যুদ্ধটি সংঘটিত হয়। আমরা দেখলাম বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? আমরা একটু আগে জেনেছি 1 ডিসেম্বর, এবং এটিও ঢাকা ইউনিভার্সিটিতে 2006 সালে বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2011 সালে বি ইউনিটে এসেছে। আমরা দেখতে পাচ্ছি বিশ্ব শিক্ষার্থী দিবস কবে? এটিও জগন্নাথ ইউনিভার্সিটিতে ডি ইউনিটে 2017 সালে এটি এসেছে, বিশ্ব শিক্ষার্থী দিবস। এবং অনেক সময় যেটি হয়, আমরা এই বিশ্ব শিক্ষার্থী দিবসের সাথে বিশ্ব শিক্ষক দিবসটি অনেক সময় অনেকটা গুলিয়ে ফেলার চেষ্টা করি। আমি একটু পরিষ্কার করে দিই, বিশ্ব শিক্ষক দিবস কিন্তু আমরা জেনেছি যে বিশ্ব শিক্ষক দিবস হয় হচ্ছে, প্রথমে বলি বিশ্ব শিক্ষার্থী দিবস যেটি, সেটি হয় 17ই নভেম্বর, এবং এই সময়টা থেকে বিশ্ব শিক্ষার্থী দিবস হয়। এবং আমরা যেটি কিছুক্ষণ আগে জেনেছি বিশ্ব শিক্ষক দিবস, সেই বিশ্ব শিক্ষক দিবসটি হয় 14ই নভেম্বর থেকে। দুঃখিত, বিশ্ব শিক্ষক দিবসটি হয় 5ই অক্টোবর থেকে। বিশ্ব শিক্ষক দিবস এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন, জগন্নাথ ইউনিভার্সিটি 2011 সালে এবং 2014 সালে ডি ইউনিট বা বি ইউনিটে এসেছে, এবং উত্তরটি হবে 5ই অক্টোবর। পিং পং অর্থ কি? পিং পং অর্থ হচ্ছে মূলত এটি একটি টেবিল টেনিস খেলার অংশ। আমরা পিং পং ডিপ্লোমেসি বা পিং ডিপ্লোমেসির নাম শুনেছি। এই পিং বলতে সেটি আসলে বোঝানো হয়েছে। আমরা পরবর্তী দেখতে পাচ্ছি অক্টোবর বিপ্লবের নেতৃত্ব কে দেন? 38তম বিসিএস এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি হবে তার নাম হচ্ছে ভ্লাদিমির লেনিন, VR লেনিন বলা হয় তাকে, VA লেনিন। সো অক্টোবর বিপ্লব বা রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব যেটি বলে না কেন একই কথাটি। ওয়াশিংটন কনসেনসাস কোন বিষয়ের সাথে জড়িত? এটিও খুব গুরুত্বপূর্ণ, এবং এর উত্তরটি হচ্ছে নয়া উদারতাবাদী যে অর্থনৈতিক নীতি সেটি বাস্তবায়ন করার ক্ষেত্রেই এই ওয়াশিংটন কনসেনসাস এটি তৈরি করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মূলত আমাদের আজকের লেকচার।
আশা করি আপনারা সবাই গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে টুকে নিয়েছেন। যেই তথ্যগুলো এখানে রয়েছে বা যেই তথ্যগুলো এখানে নেই, 500 তথ্য আমি যেগুলো উল্লেখ করলাম আলাদাভাবে, সেই তথ্যগুলো আপনারা টুকে নিয়েছেন। মোর ইম্পর্টেন্টলি বারবার করে বলছি, মানচিত্র দেখে পড়ার চেষ্টা করবেন, তথ্যগুলো ভালোভাবে মনে থাকবে, ক্যালেন্ডার মার্ক করে পড়বেন, দিবসগুলো ভালোভাবে মনে থাকবে। এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি আপনাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য, যাতে আপনারা খুব ভালোভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে আপনাদের খুব ভালো অবস্থান রাখতে পারেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এতক্ষণ ধরে আজকের লেকচার আমাদের সাথে উপভোগ করার জন্য। আশা করি ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে অন্য কোনো লেকচারে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 10 মিনিট স্কুলের সাথেই থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।